স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আগের দিন আমরা ক্লাস 11-এর উপবৃত্তের একদম বেসিক অংশ যেটা অর্থাৎ কনসেপ্টটা, উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা, সেই জিনিসগুলো শিখেছিলাম। তো আমাদের অঙ্ক গতকাল কিছুই করিনি, একটা অঙ্ক জাস্ট দেখিয়েছিলাম। তো আজকে অনেক বেশি অঙ্ক করব, অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। তো চলো একদম সময় নষ্ট না করে একদম অঙ্কে চলে আসছি। অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি। একদম প্রথম অঙ্ক, খুব সহজ অঙ্ক অতি সংক্ষিপ্তগুলোর। এক দাগের অঙ্কটা আমি আগের ভিডিওতেই করেছিলাম, তার জন্য আজকে 3 দাগের অঙ্কটা থেকে শুরু করছি। দেখো, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে এর উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। তো সিম্পলি আমরা উৎকেন্দ্রিকতার যেই মানটা, অর্থাৎ E=√1 - b²/a², সেখানে তাহলে b²/a² কি, হঠাৎ করে আমরা এখান থেকে সরাসরি b²/a² লিখব না। আমরা কি করব, আগে যে আদর্শ সমীকরণ রয়েছে x²/a² + y²/b² = 1, যেখানে a² > b², ঠিক আছে। এর সাথে এই ইকুয়েশনটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই, 1 নংকে তুলনা করি, তুলনা করে পাই কি পাই, a² = 169, a² = 169, this implies a = 13, b² = 144, this implies b = 12। তো এখান থেকে আমরা উৎকেন্দ্রিকতা E সমান কি, √1 - b²/a²। সিম্পলি জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। b² হলো 144, a² হলো 169। এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, সিম্পলি 169 - 144 মানে 25/169 = 5/13। কারণ ই এর ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে ই এর ভ্যালু 5/13 আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তো প্রথম অঙ্কটা একদম সহজ, এরকম এগুলো 2 মার্কসের অঙ্ক, অতি সংক্ষিপ্তর অঙ্ক, এসএনদের বইয়ের থেকে আমি ফলো করাচ্ছি। তো 2 মার্কসের একটা অঙ্ক করলাম, আরও বেশ কিছু অঙ্ক আজকে আমরা করব। এরপর আমরা 4-এর 1 দাগের অঙ্কটা করছি। দেখো, বলেছে x² + 4y² = 4 উপবৃত্তের নিয়ামক দুটোর সমীকরণ নির্ণয় করতে। আগে তাহলে এই উপবৃত্তের সমীকরণটাকে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসি। 4 দিয়ে ভাগ করে দিলে y²/1 = 1, এটা 1 নম্বর নাম দিলাম। এটাকে কি করব আমরা, কে এর আদর্শ সমীকরণ, উপবৃত্তের যে আদর্শ সমীকরণ আছে x²/a² + y²/b² = 1, যেখানে a² > b², তুলনা করে পাই। এখান থেকে কি পাচ্ছি, a² = 4, b² = 1। বলছে নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করা। আমি একদম প্রথম দিন যে আদর্শ সমীকরণ নির্ণয় করেছিলাম উপবৃত্তের, সেখানে যে ছবিটা ছিল সেই জিনিসটা যদি একটু মনে করো, এটা ছিল উপবৃত্ত, এখানে একটা নিয়ামক ছিল এবং এখানে একটা নিয়ামক ছিল, তাই তো। এটার নাম ছিল জেড, এটা সেন্টার ছিল সি, এখানে ছিল z', তাই তো। এই ছেদবিন্দুগুলো আমরা জেড নাম দিয়েছিলাম, মনে আছে তো। এটাকে আমরা ধরেছিলাম কে, এটাকে k', অর্থাৎ z_k এবং z'(k') এই সমীকরণ দুটো আমাদের বের করতে হবে। যেহেতু এই যে ইকুয়েশনটা রয়েছে সেটার ক্ষেত্রে x অক্ষকেই প্রধান অক্ষ এবং y অক্ষ হলো আমাদের উপাক্ষ, তাহলে ছবিটা এরকমই হবে। এবং এই CZ মানেই তো হলো, CZ এর যদি দৈর্ঘ্য বা জেড বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নিই, তাহলে এখানকার x এর যে কোঅর্ডিনেট হবে, যেহেতু এটা y অক্ষের সমান্তরাল, তাহলে x = সামথিং a, এরকম আকারে চলে আসে, তাই তো। এখানে এই এ আর এই এ আলাদা, এখানে x = সামথিং, এখানে এই কোঅর্ডিনেটের যেই x স্থানাঙ্ক হবে সেটাই হবে। তো এই CZ এর দৈর্ঘ্য কত ছিল মনে আছে, CZ = ছিল হলো a/e, তাই তো। তাহলে a/e যদি হয়, তাহলে এখানে a/e, 0, এটা ছিল এই z এর স্থানাঙ্ক। একই রকমভাবে এখানে কি হবে, -a/e, 0, তাহলে অর্থাৎ নিয়ামকের সমীকরণ কি হবে, x = a/e। অতএব নিয়ামকের সমীকরণ
সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা a এর ভ্যালু জানি, e এর ভ্যালু কত? e সমান সমান কী হবে? e সমান সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে মান বসিয়ে দিলে 1 মাইনাস বি স্কোয়ার মানে 1, এ স্কোয়ার মানে হলো 4, তাহলে 4 মাইনাস 1 3, তাহলে হচ্ছে রুট 3/2, তাই তো? তাহলে এখানটায় যদি মান বসিয়ে দিই অর্থাৎ সমীকরণটা হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এর ভ্যালু হলো 2, ই এর ভ্যালু হলো রুট 3/2, তাহলে এটা উল্টে গেলে রুট 3x ইকুয়াল টু প্লাস মাইনাস এই 2টা এর সঙ্গে গুণ হয়ে যাবে 4। এই হয়ে গেল নিয়ামক দুটির সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ এই CZ এর মানটা কিন্তু আমার সেখানে লাগছে। বুঝতে পেরেছ অঙ্কটা? তো পরের অঙ্কটায় চলে আসছি। এবার আমরা 5-এর 1 দাগের অঙ্কটায় চলে আসছি। বলছে দেখো 5 দাগের অঙ্কগুলো বলেছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, এবং সেখানে 1 দাগের অঙ্কটায় রয়েছে যখন নাভিলম্বের দৈর্ঘ্য এবং অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য সমান হয়। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য এবং অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য সমান। তো আগে আমরা উপবৃত্তের ধরি, উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য কত? তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ, আর অর্ধ উপাক্ষ সমান সমান বি। বলেছে এই দুটো সমান, দেয়ারফর 2b স্কোয়ার বাই এ ইকুয়াল টু বি। তার মানে কি বোঝাচ্ছে এখান থেকে আমরা বি আর বি কেটে দিতে পারি, কারণ বি নট ইকুয়াল টু 0, কারণ এখানে বি 0 হলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে বি যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি 2b সমান সমান এ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের বলেছে উৎকেন্দ্রিকতা বের করতে। তাহলে উৎকেন্দ্রিকতা মানে ই সমান সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ারের জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিই, বা এর জায়গায় 2b বসিয়ে দিই, 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান সমান 4b স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার কেটে গেল, তাহলে 1 মাইনাস 1/4। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত? 4 মাইনাস 1 মানে ওপরে 3 হবে আর নিচে 4, তাহলে রুট 3, আর 4 রুটের মধ্যে থেকে বেরিয়ে এসে 2। তাহলে ই এর ভ্যালু হয়ে গেল রুট 3/2। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক, একটুখানি ভেবে করলেই অঙ্কগুলো প্রত্যেকটা হয়ে যাবে। খুব সিম্পল আরও একটা অঙ্ক 6 দাগের 1-এর অঙ্কটা বলছে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এবং এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। উপবৃত্ত দুটির একই উৎকেন্দ্রিকতা থাকলে দেখা হচ্ছে এ কিউ সমান সমান বি কিউ। তাহলে এইটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এবং এইটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বলছে একই। তো আমরা প্রথম এটা যদি 1 নম্বর সমীকরণ নাম দিই, এটা যদি 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে 1 নংয়ের উৎকেন্দ্রিকতা, এর উৎকেন্দ্রিকতা আমরা যদি E1 ধরি, E1 সমান সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? এবার এই 2 নংয়ের উৎকেন্দ্রিকতা, এর উৎকেন্দ্রিকতা এটাকে আমরা ধরলাম E2 সমান সমান রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। ঠিক আছে, এবার কোশ্চেন বাই কোশ্চেন কি E1 এবং E2 এই দুটো ইকুয়াল, অতএব রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। স্কোয়ার করে দিলে রুট দুটো উঠে যাবে, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এই 1 কেটে যাবে, তাহলে চলে আসবে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, তাই তো? তাহলে কোনাকুনি গুণ করে দিই আমরা, দেখো কি আসছে, এ স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার পি স্কোয়ার। তাহলে এটাকে রুট করে দিলে এ কিউ সমান সমান বি পি। এটাই প্রমাণ করতে দিয়েছিল। খুব সহজ অঙ্কগুলো, আমরা শুধু ধরে ধরে করব অঙ্কগুলো। আরও একটা সিম্পল অঙ্ক আমরা করব, সেটা হলো 7 দাগের অঙ্কটা।
বলছে 3x² + 4y² = 48 উপবৃত্তের সাপেক্ষে এই তিনটে বিন্দু দেওয়া আছে, এদের অবস্থান নির্ণয় করতে হবে। তো সিম্পলি আমরা এটাকে ওই আকারে নিয়ে এসে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে সবগুলো একপাশে নিয়ে এসে আমরা দেখতে পারি, অথবা এখান থেকেই আমরা যদি এরকম লিখি 3x² + 4y² - 48, এটা হলো এর বামপক্ষ = 0, এরকম তো লিখতেই পারি। এবার এই সমীকরণের বাম পক্ষে আমরা 1, 2 এবং 3 নম্বরের বিন্দুগুলো বসিয়ে দেব। 1 নম্বরের ক্ষেত্রে 3x² মানে কত, -3 তার হোল স্কোয়ার + 4 × 1 তার স্কোয়ার -48 ইকুয়াল টু কী হবে, এখানে 3 × 9 মানে 27 + 4 -48, এখানে হচ্ছে 31 - 48, তাহলে সেটা হচ্ছে -17, তো সেটা তো <0 তো 0-র চেয়ে যদি ছোট হয় তাহলে কি বলেছিলাম, যেহেতু 0-র চেয়ে ছোটো তাহলে অতএব বিন্দুটি -3,1 বিন্দুটি উপবৃত্তের ভেতরে অবস্থিত, উপবৃত্তের ভিতরে অবস্থিত। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর অংশটা কি আছে, 2 নম্বরও আমরা একই করব। 3x এর জায়গায় বসবে -2 তার স্কোয়ার + 4 × y² মানে -3 তার স্কোয়ার -48 ইকুয়াল টু কী লিখতে পারি, এখানে হচ্ছে 4, তাহলে 3 2 3 4 12 প্লাস 4 9 36 -48, তাহলে 12 আর 36 যোগ করলে 48, থেকে 48 বিয়োগ করলে 0, তাহলে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বিন্দুটা কি হবে, উপবৃত্তের ওপরে অবস্থিত। তাহলে অতএব -2, -3 বিন্দুটি উপবৃত্তের ওপর অবস্থিত, উপবৃত্তের ওপর অবস্থিত। এবার 3 নম্বরটা একই জিনিস আমরা বারবার দেখছি, সেই 3 × 5 বসবে x এর জায়গায় প্লাস 4 × -2 বসবে y এর জায়গায় -48 ইকুয়াল টু কী লিখছি এখানটায়, 25 3 25 75 75 প্লাস 4 4 16 -48, তাহলে এখানটা হচ্ছে 81 91 -48 কত হবে 43, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা > 0, অতএব এই বিন্দুটা হয়ে যাবে বাইরে। অতএব 5, -2 বিন্দুটি উপবৃত্তের বাইরে অবস্থিত, উপবৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, তো সিম্পল অঙ্কগুলো আগের দিন এটার সূত্রটা দেখিয়েছিলাম, অ্যাপ্লিকেশনগুলো আজকে করে নিলাম। পরের অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্কটা, এটা বেশ একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, অতি সংক্ষিপ্ত আমার মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা। 9 দাগের অঙ্কটা বলছে 9x² + 16y² = 144 উপবৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 2, 3√3/2, ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করতে হবে। এটা কিন্তু আমরা কোনো অঙ্কে করিনি এখনো পর্যন্ত, এবার করব। তো ফার্স্ট আমাদের যে উপবৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেটাকে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসব, ইকুয়াল টু 144 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে x² / 16 + y² / 9 ইকুয়াল টু 1। তাহলে এটাকে তুলনা করব কার সঙ্গে, আদর্শ সমীকরণ x² / a² + y² / b² ইকুয়াল টু 1, যেখানে a² > b², এর সঙ্গে তুলনা করে পাই কি হবে, a = হলো 4, b = হলো 3, মানে a² = 4, b² = 3। এবার বলেছে উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করতে। উৎকেন্দ্রিক কোণ কোনটা মনে আছে নিশ্চয়ই, যে আমরা যখন প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করেছিলাম x = a cos phi এবং y = b sin phi, মনে আছে নিশ্চয়ই। এই ফাইটা ছিল উৎকেন্দ্রিক কোণ, এই ফাইটা হলো উৎকেন্দ্রিক কোণ, তাই তো। তাহলে যেহেতু এটা প্যারামেট্রিক ইকুয়েশন,
তার মানে উপবৃত্তের ওপরে যে কোনো বিন্দুকে আমরা এই আকারে লিখতে পারি, অর্থাৎ উপবৃত্তের ওপর অবস্থিত, উপবৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি লিখব? a cos phi, a বলতে এখানে 4 আছে, তাহলে 4 cos phi, কমা b হলো 3 আছে, তাহলে 3 sin phi। ঠিক আছে, এবার দেখো যেহেতু যে কোনো বিন্দু স্থানাঙ্ক এটা, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক তো এটা phi এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য, অতএব 2 ইকুয়াল টু, যদি 4 cos phi হয় তাহলে cos phi ইকুয়াল টু কী হবে? cos phi ইকুয়াল টু 1/2 হবে, এবং 3√3/2 ইকুয়াল টু যদি হয় 3 sin phi, তাহলে sin phi ইকুয়াল টু কী হবে? sin phi ইকুয়াল টু দেখো √3/2 হবে। তো এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে tan phi ইকুয়াল টু sin phi বাই cos phi, তাহলে হাফ হাফ কেটে গিয়ে শুধু √3, অতএব phi এর ভ্যালু কী হচ্ছে? phi ইকুয়াল টু π/3 মানে 60 ডিগ্রি। অর্থাৎ এই যে বিন্দুটা দেওয়া আছে তার উৎকেন্দ্রিক কোণ হলো 60 ডিগ্রি বা π/3। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, মানে খুব কঠিন কিছু নয় কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্কটা। এরপর আমরা সংক্ষিপ্তর কিছু অঙ্ক করব। সংক্ষিপ্তর একদম এক দাগের অঙ্কটার মধ্যে দেখো একটা অঙ্ক দিয়ে 6টা পয়েন্ট এখানে ডিসকাস করা হবে। একটা অঙ্ক বলেছে নিম্নলিখিত উপবৃত্তটির অক্ষ দুটির দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য, শীর্ষ দুটির স্থানাঙ্ক, উৎকেন্দ্রতা, নাভি দুটির স্থানাঙ্ক এবং নিয়ামক দুটির সমীকরণ। এই 6টা পয়েন্ট এই উপবৃত্তের সমীকরণ থেকে আমাদের বের করতে হবে। ঠিক আছে, মানে একটা অঙ্ক দিয়ে আমরা 6টা পয়েন্টকে টাচ করতে পারবো। দেখো ফার্স্ট এই উপবৃত্তের যে সমীকরণটা আছে সেটাকে যদি আমি স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসি, কী হবে? 9x² প্লাস 4y² ইকুয়াল টু 36 আছে, এই 36 দিয়ে ডিভাইড করে দিলে x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু 1। ঠিক আছে, যেহেতু দেখো এটা y²/9 আর x²/4 রয়েছে, মানে y এর নিচে যেহেতু বেশিটা রয়েছে, তাহলে প্রধান অক্ষ হয়ে যাবে y অক্ষ। তাহলে এটাকে আমরা কার সঙ্গে তুলনা করব? এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখি। 1 নংকে আদর্শ সমীকরণ কি হবে এক্ষেত্রে? আদর্শ সমীকরণটা x²/b² প্লাস y²/a² ইকুয়াল টু 1, যেখানে a² গ্রেটার দ্যান b²। এটা হলো আদর্শ সমীকরণ। এর সাথে তুলনা করে পাই কি হবে? তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 এবং b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। এটা আমাদের এই ইকুয়েশনের সঙ্গে তুলনা করে পাওয়া গেল। এবার আমাদের এই কি বের করতে হবে? ফার্স্ট অক্ষ দুটির দৈর্ঘ্য। তো এখানে অক্ষ দুটো কি সেটা আগে আমাদের জানতে হবে। এখানে তাহলে এই যে আমাদের উপবৃত্তটা দেওয়া আছে, অর্থাৎ 1 নম্বরটা যখন আমরা বের করব, প্রধান অক্ষ বা পরাক্ষ, এটা কি হবে? y এর নিচে বড়টা আছে, তাহলে y হলো পরাক্ষ, y অক্ষ, এবং উপাক্ষ কি হবে? x অক্ষ। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? অক্ষ দুটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পরাক্ষের দৈর্ঘ্য কত? অতএব 1 নম্বরটা আমরা বের করছি, পরাক্ষের দৈর্ঘ্য কি হয়? 2a, তাহলে 6 একক 6 একক বা ইউনিট। আর হলো উপাক্ষের দৈর্ঘ্য এটা হয়ে যাবে কত? 2 × 2 4 ইউনিট বা একক। এটা আমাদের ফার্স্ট অংশটা বেরিয়ে গেল। এবার বের করতে হবে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য। তো নাভিলম্বের দৈর্ঘ্যের সময় আমাদের কি হয়? নাভিলম্বের দৈর্ঘ্যের ফর্মুলা আমাদের সবার জানা আছে, একবারে আমরা সরাসরি করে দেব। নাভিলম্বের দৈর্ঘ্য, সেটার ফর্মুলা কি ছিল? 2b² / a একক।
তাহলে এখানে বি স্কোয়ারের জায়গায় মান বসিয়ে দিই, বি স্কোয়ার মান হলো 4, তাহলে 2 × 4 বাই এ বলতে 3, তাহলে 8/3 এত একক। এটা আমাদের 2 নম্বরটা গেল। এবার হলো 3 নম্বর, বলেছে শীর্ষ দুটির স্থানাঙ্ক। তাহলে এটার যদি আমরা একটা ছবি এঁকে নিই তাহলে ছবিটা কীরকম হবে, যেহেতু এখানে পরাক্ষ হলো ওয়াই অক্ষ, তার মানে ওয়াই অক্ষের ওপর ছবিটা এরকম টাইপের হবে, তাই তো, উল্টোনো। এটা হয়ে যাবে একটা নাভি, এটা হয়ে যাবে একটা নাভি, ছবিটা একটুখানি সুন্দর করে এরকম আঁকা যেতে পারে। এবং শীর্ষ এইটা নিয়ামক এখানে এবং এখানে। তাহলে এই শীর্ষের স্থানাঙ্ক কি হবে, যখন আমাদের উপবৃত্ত এরকম ছিল, এই শীর্ষের স্থানাঙ্ক ছিল a,0, তাহলে এখানে কি হবে, এটারও তো দৈর্ঘ্য a একক, তাহলে এর স্থানাঙ্ক হয় 0,a এবং এর স্থানাঙ্ক a' মানে হয় 0,-a। যেহেতু ওয়াই অক্ষ এক্স অক্ষের ওপর অবস্থিত, তাহলে এক্স কোঅর্ডিনেটগুলো 0 হয়, ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তার জন্য ওয়াই এর ভ্যালুগুলো আমরা পাবো। তাহলে এখানটায় শীর্ষ দুটির স্থানাঙ্ক কি হয়ে যাবে, শীর্ষ দুটির স্থানাঙ্ক 0 ± a, এ কত 3, তাহলে 0 ± 3। এটা হয়ে গেল আমাদের শীর্ষ দুটির স্থানাঙ্ক। এরপর কি বের করতে হবে, উৎকেন্দ্রতা। 4 নম্বর হলো উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা বা ই এর ফর্মুলা কি, ই মানে হলো √1 - b²/a²। তাহলে 1 - b² মানে কত, b² মানে 4, a² কত 9, তাহলে এখানে ডিভাইড করে দিলে কত হবে, 9 - 4 5, তাহলে √5/9টা রুটের থেকে বেরিয়ে আসবে এত, তাহলে ই বেরিয়ে গেল √5/3। ঠিক আছে, 4 নম্বরটা হয়ে গেল। এবার বলেছে নাভি দুটির স্থানাঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট। নাভি স্থানাঙ্ক কি হয়, আমরা সবসময় যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তার সঙ্গে যদি মিলিয়ে করি তাহলে খুব সহজ হয়ে যাবে। এখানে ± এই ছিল না, নাভি স্থানাঙ্ক যদি এরকম হতো 0, ± এই, এটা এই, এটা এই, তাই তো। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যেহেতু এক্স অক্ষ ছিল, তাহলে এখানে ওয়াই অক্ষ, তাহলে একটা জিনিস ভুল করলাম, এখানে হলো ±AE, 0, ±AE, 0 হয় হলো যদি পরাক্ষ হয় এক্স অক্ষ, যদি পরাক্ষ ওয়াই অক্ষ হয় তাহলে এর নাভি স্থানাঙ্ক হয়ে যাবে এটা কত 0, +AE, আর এটার হয়ে যাবে 0, -AE। তাহলে এর স্থানাঙ্ক হয়ে গেল 0, +-AE। এবার AE এর মান কত হবে, AE = ই এর ভ্যালু হলো, এর ভ্যালু কত 3, ই এর ভ্যালু কত √5/3, তাহলে হলো +-AE যখন হবে +-√5 হয়ে যাবে। তাহলে আমাদের নাভি দুটির স্থানাঙ্ক কত হবে, 0, +-AE মানে হলো √5। এটা হয়ে গেল নাভি দুটির স্থানাঙ্ক। আর লাস্ট রয়েছে নিয়ামকের সমীকরণ। আমাদের এই ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ কি ছিল, CZ, মনে করে দেখো CZ এর ইকুয়েশন কি ছিল, CZ মানে ছিল a/e, তাই তো। তাহলে CZটাই তো নিয়ামক ছিল, এক্ষেত্রেও CZ মানে এইটা হবে আর এইটা হবে, তাহলে দুটো নিয়ামক, কিন্তু ওই ক্ষেত্রে ছিল x = হয়ে যাবে, কারণ ওটা এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ, y = সামথিং হয়, তাহলে এটা হয়ে যাবে y = +-a/e। তাহলে a/e কত হবে, এখানে বের করে নেব a/e, a মানে হলো 3, e মানে হলো কত √5/3, তাহলে 3 ওপরে চলে যাবে, √5 নিচে চলে আসবে, অর্থাৎ 9/√5। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বরটা হচ্ছে নিয়ামক দুটির সমীকরণ। নিয়ামকের সমীকরণ কত হবে, y = +-9/√5, this implies √5y = +-9। এই হয়ে গেল আমাদের নিয়ামকের সমীকরণ। তাহলে দেখো একটা অঙ্ক থেকে আমরা এই উপবৃত্তের সমস্ত পয়েন্টগুলো আমরা আলোচনা করে ফেললাম। আর একটা অঙ্ক করব খুব ইম্পর্টেন্ট, খুব ভালো এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা এখন করব। দেখো এটা 2 দাগের অঙ্ক, বলেছে x²/100 + y²/36 = 1, উপবৃত্তের উৎকেন্দ্রতা এবং নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করো। এটা একটা পার্ট চলে গেল। আরও দেখাও যে উপবৃত্তটির ওপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে নাভি দুটির দূরত্বের সমষ্টি ধ্রুবক।
এটা হলো সেকেন্ড পার্টটা, এটাই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, প্রথম পার্টটা একদম সহজ, সেটা একটুখানি করে দিই। দেখো আমাদের ইকুয়েশনটা কি আছে, এক্স স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে একে তুলনা করব কার সঙ্গে, এটা এক নম্বর নাম দিয়ে দিই, কে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার, সাথে তুলনা করে পাই, কি পাই দেখো, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 100 মানে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু হলো 6, এটা আমাদের পাওয়া গেল। তো উৎকেন্দ্রতা ই ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দিস ইমপ্লাইজ কী হবে, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার মানে হলো 36 বাই এ স্কোয়ার মানে হলো 100, বিয়োগ করলে হচ্ছে 100 মাইনাস 36 64, তাহলে 8/10, বা এটাকে আমরা 4/5 লিখতে পারি। তাহলে উৎকেন্দ্রতা বেরিয়ে গেল 4/5, প্রথম অংশটা বেরিয়ে গেল। এবং নিয়ামক দুটির সমীকরণ, আচ্ছা এখানে উপবৃত্তটির অক্ষ কি, পরাক্ষ এক্স অক্ষ। ঠিক আছে, যেহেতু পরাক্ষ এক্স অক্ষ, তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু এ বাই ই প্লাস মাইনাস এ বাই ই, তাহলে এ কত আছে 10 বাই ই মানে হলো 4/5, তাহলে এটা উল্টে চলে আসবে, প্লাস মাইনাস 10 ইন্টু 5/4। তাহলে এখানে কাটাকাটি তুমি করে দিতে পারো, 2 কেটে এখানে 5, এখানটা হচ্ছে 2, তাহলে প্লাস মাইনাস 25/2, বা এখানে 2x ইকুয়াল টু প্লাস মাইনাস 25। এটা হয়ে গেল আমাদের নিয়ামক দুটির সমীকরণ। ঠিক আছে, এই অবধি আমাদের কোনো কঠিন কাজ নয়। এরপরে আসছে উপবৃত্তটির ওপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে নাভির দূরত্বের সমষ্টি ধ্রুবক। এটা হলো আমাদের এখানে ইম্পর্টেন্ট। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই উপবৃত্তের ওপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক ধরে নিতে হবে। একটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে আমরা কিভাবে ধরবো, আমরা যে প্যারামেট্রিক সমীকরণ পেয়েছিলাম মনে আছে উপবৃত্তের ক্ষেত্রে, এ কস ফাই কমা বি সাইন ফাই। ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ কস ফাই, ওয়াই ইকুয়াল টু বি সাইন ফাই, তো সেটাই ছিল উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক। তাহলে এই উপবৃত্তের ওপর, 1 নং উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হবে, কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে, এ কস ফাই, মানে 10 কস ফাই, এবং বি মানে 6 সাইন ফাই। ঠিক আছে, তাহলে এই এ কস ফাই বি সাইন ফাই থেকে বলেছে নাভি দুটির দূরত্ব বের করতে হবে। তাহলে নাভি দুটির স্থানাঙ্ক কী হবে, এবং নাভি দুটির স্থানাঙ্ক কত হবে, প্লাস মাইনাস এ কমা 0, মানে একটা হলো এ কমা 0, একটা হলো মাইনাস এ কমা 0। তাহলে এ ই এর ভ্যালু 4/5, এর ভ্যালু 10, তাহলে এ ই কত, এ ইকুয়াল টু 10 ইন্টু 4/5, 10 ইন্টু 4/5, তার মানে হচ্ছে 8, তাই তো। তাহলে একটা হচ্ছে 8,0 আর একটা হবে -8,0। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি পি ধরি, এটা যদি এস ধরি, এটা যদি এস ড্যাশ ধরি, তাহলে আমরা পি এস এর দূরত্ব বের করব এবং পি এস ড্যাশের দূরত্ব বের করব, এবং এদের সমষ্টি আমরা বের করার চেষ্টা করি। তাহলে পি এস তার স্কোয়ার কী হবে, স্কোয়ার করলে ওই রুটটা শুধু থাকবে না, তাই তো। তাহলে পি এস এর দূরত্ব কী হয়, x2 মাইনাস x1 মানে 8 মাইনাস 10 কস ফাই তার হোল স্কোয়ার, প্লাস 0 মাইনাস 6 সাইন ফাই মাইনাস 6 সাইন ফাই তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা সিম্পলিফাই করি, 64 প্লাস মাইনাস 160 কস ফাই প্লাস 100 কস স্কোয়ার ফাই, প্লাস এখানে হচ্ছে 36 সাইন স্কোয়ার ফাই। এখানটায় হলো মজাটা, দেখো এখানে 64 মাইনাস 160 কস ফাই থাকলো। আচ্ছা, এখানে 100 কস ফাইটাকে যদি আমি ভেঙে 36 কস স্কোয়ার ফাই প্লাস 64 কস স্কোয়ার ফাই লিখি,
তার সঙ্গে এখানে 36 সাইন স্কোয়ার ফাই, এখানে 36 সাইন স্কোয়ার ফাই যোগ হয়ে গিয়ে এখান থেকে যোগ করলে কত হবে, 36 হবে, প্লাস 64 কস স্কোয়ার ফাই হবে, তাই তো। তাহলে এই জায়গাটায় আমরা এখানে লিখতে পারি 36 তো চলে আসলো, 64 কস স্কোয়ার ফাই প্লাস 36। বোঝা গেল ব্যাপারটা। এবার দেখো এই 36 আর এই 64 যোগ হয়ে চলে আসছে হলো 100 মাইনাস 160 কস ফাই প্লাস 64 কস স্কোয়ার ফাই। তার মানে এটা অ্যাকচুয়ালি কী চলে আসছে, এটা অ্যাকচুয়ালি চলে আসছে দেখো এখানে 10 মাইনাস 8 কস ফাই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার তার মানে পিএস সমান সমান কত হয়ে গেল, তাহলে পিএসটা এখানটা লিখে দিই, পিএস ইকুয়াল টু হচ্ছে 10 মাইনাস 8 কস ফাই। ঠিক, তাহলে এইটা আমাদের পাওয়া গেল পিএস এর ভ্যালু। এবার আমাদের বের করতে হবে পিএস ড্যাশ, অর্থাৎ পিএস ড্যাশ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই পিএস ড্যাশ মানে কি হবে, আগেরটা কি ছিল 8,0 থেকে 10 কস ফাই, 6 সাইন ফাই এর দূরত্ব, সেটা আমাদের বেরিয়েছিল 10 মাইনাস 8 কস ফাই। তাহলে একই জিনিস, শুধু এখানে 8-এর জায়গায় মাইনাস যদি চলে আসে তাহলে পিএস সমান সমান এই 8-এর সামনে একটা মাইনাস চলে আসবে। তাহলে এইটা একবারে আমরা লিখে দিচ্ছি 10 প্লাস 8 কস ফাই। এখানে আমরা লিখছি একই রকমভাবে, একই রকমভাবে। তোমরা এটা করে দেখাতে পারো। তাহলে আমাদের কি হয়ে গেল, অতএব পিএস প্লাস পিএস ড্যাশ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 10 মাইনাস 8 কস ফাই প্লাস 10 প্লাস 8 কস ফাই হয়ে যাচ্ছে 20। তাহলে এই পিটা ছিল সেই আরবিটারি একটা পয়েন্ট এবং এস ড্যাশ হলো নাভি দুটো, তাহলে তাদের দূরত্বের সমষ্টি হয়ে গেল 20, যেটা একটা ধ্রুবক। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 3 দাগের অঙ্কগুলো করব। 3 দাগের বেশ কয়েকটা অঙ্ক রয়েছে, একই টাইপের কন্ডিশনসগুলোকে হোল্ড করিয়ে করব। তো দেখো 3 দাগের অঙ্কটা, অর্থাৎ সংক্ষিপ্ত 3 দাগে অনেক কটা অঙ্ক রয়েছে, আমি কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি। একদম 3 দাগের 3-এর অঙ্কটা বলছি, যখন পরাক্ষ এবং উপাক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিয়ে আমাদের উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, আমাদের কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনগুলোকে হোল্ড করিয়ে উপবৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব। তো ফার্স্ট হলো আমাদের উৎকেন্দ্রতা দিয়ে দেওয়া আছে 3/5 এবং নাভি দুটির স্থানাঙ্ক দেওয়া আছে প্লাস মাইনাস 3,0। তো এক্ষেত্রে বলছে পরাক্ষ যেহেতু এক্স অক্ষ এবং উপাক্ষ যেহেতু ওয়াই অক্ষ, তাহলে সমীকরণ কী হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। এটাই তো সমীকরণ হবে। তো আমাদের টার্গেট হবে কি এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু বের করা। তার জন্য আমাদের কি কি দেওয়া আছে, উৎকেন্দ্রতা অর্থাৎ ই সমান সমান দেওয়া আছে 3/5 এবং নাভি স্থানাঙ্ক দেওয়া আছে প্লাস মাইনাস 3,0। এবার যখন আমাদের পরাক্ষ উপাক্ষ এক্স এবং ওয়াই অক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে নাভি স্থানাঙ্কটা কী করে বের করা হয়, নাভি স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস AE,0। তাহলে AE,0 সমান সমান কী আছে, প্লাস মাইনাস 3,0, তাই তো। অতএব AE ইকুয়াল টু হয়ে গেল 3। ঠিক, তার মধ্যে ই এর ভ্যালু আমাদের 3/5 জানা আছে, তাহলে অতএব A ইকুয়াল টু হয়ে যাবে দেখো 5। ঠিক, তাহলে A ইকুয়াল টু যখন 5 হয়ে গেল, এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25। আমাদের বের করতে হবে বি স্কোয়ার। তো বি স্কোয়ার সমান সমান আমরা যখন স্ট্যান্ডার্ড ইকুয়েশন বের করেছিলাম, বি স্কোয়ার ইকুয়াল টু কী ধরেছিলাম, বি স্কোয়ার সমান সমান ছিল ই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার, সরি বি স্কোয়ার সমান সমান ছিল এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, এখানে শুধু ভ্যালুগুলো বসিয়ে দিই। এ স্কোয়ার মানে হলো 25, 1 মাইনাস ই স্কোয়ার মানে হবে 3/5, তার স্কোয়ার মানে 9/25। তাহলে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে 16। তাহলে আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। ঠিক আছে, হয়ে গেল। আমরা পরের অঙ্ক চলে আসছি, অনেক কটা অঙ্ক করবো আজকে আরও। এরপর আমরা 6 দাগের অঙ্কটায় চলে আসছি। দেখো 6 দাগে, এটা 6 দাগের অঙ্ক বলছে, দেখো অর্ধনাভিলম্ব 2 এবং উৎকেন্দ্রতা হলো √2/3, তাহলে তার উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের প্রত্যেকটা উপবৃত্ত এই আকারেই হবে। তো এখান থেকে আমরা নাভিলম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কী ছিল, নাভিলম্বের দৈর্ঘ্য বা অর্ধনাভিলম্ব হবে কত,
অর্ধ নাভিলম্ব, নাভিলম্বের দৈর্ঘ্য ছিল 2b²/a। তাহলে এক্ষেত্রে অর্ধ মানে 2 দিয়ে ভাগ করলে এই 2টা শুধু থাকবে না, তাহলে অর্ধ নাভিলম্ব সমান সমান হলো b²/a সমান সমান আমাদের বলে দিয়েছে 2। আর কি বলেছে, উৎকেন্দ্রতা হলো e সমান সমান √2/3। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বের করতে হবে কি b এবং a এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা b² = কি লিখতে পারি, 2a। এই e স্কোয়ারের মান কি হবে, e স্কোয়ার বা e সমান সমান হলো e স্কোয়ার লিখি, e স্কোয়ার সমান সমান 1 - b²/a²। তো এখান থেকে b স্কোয়ারের ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, e স্কোয়ারের মান কত, 2/3 = 1 - b² মানে হলো 2a/a²। ঠিক আছে, তো এখান থেকে আমরা a কেটে দিলে 2/a সমান সমান বেরোচ্ছে 1 - 2/3, তার মানে হচ্ছে 1/3। তাই 2/a সমান সমান হলো 1/3। তাহলে a সমান সমান কত বেরিয়ে গেল, 6। তাহলে a সমান সমান যদি 6 বেরিয়ে যায়, তাহলে a² সমান সমান কত, a² সমান সমান 36। তাহলে এখান থেকে b² সমান সমান হবে 2 × 6 = 12 হয়ে গেল আমাদের সমীকরণ। অতএব নির্ণয় সমীকরণ হয়ে গেল x²/36 + y²/12 = 1। ঠিক আছে, একদম সহজ, জাস্ট কন্ডিশনগুলোকে একটুখানি মনে রাখতে হবে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের এ বি ই এদের মধ্যে সম্পর্কগুলোকে শুধু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, একই কন্ডিশনে অর্থাৎ পরাক্ষ হলো এক্স অক্ষ এবং উপাক্ষ হলো ওয়াই অক্ষ ধরে আমাদের কন্ডিশন দেওয়া আছে, যখন নাভি দুটির মধ্যবর্তী দূরত্ব 2 একক এবং নিয়ামক দুটির মধ্যবর্তী দূরত্ব 4 একক, তখন সেই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। যেহেতু পরাক্ষ উপাক্ষ আমাদের জানা আছে, তাহলে উপবৃত্তের সমীকরণ x² + y² = 1, যেখানে a² > b²। ঠিক আছে, এবার নাভি দুটির স্থানাঙ্ক কি আমরা নিশ্চয়ই বের করতে পারবো। নাভি দুটির স্থানাঙ্ক ±ae, 0। তার মানে ±ae, 0 মানে একটা হলো +ae, 0 আর একটা হলো -ae, 0। অর্থাৎ যদি ছবি আঁকি আমি, এরকম যদি ছবি হয়, এটা হলো +ae, 0, এটা হলো -ae, 0। তাহলে এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব কত, এইটুকু। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে, 2ae। এইখান থেকে এইটুকু ae, আবার এখান থেকে এইটুকু ae, তাহলে 2ae। আবার নিয়ামক দুটোর মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা নিয়ামক কি ছিল, এখানে c এখানে z ছিল, cz এর মান কত ছিল, a/e না। নিয়ামক দুটির মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দুটির মধ্যবর্তী দূরত্ব সমান সমান 2a/e। একটা ছিল ae, 0 0 বিন্দু থেকে ae, আর এখান থেকেও 0 0 বিন্দু থেকে ae দূরত্ব ছিল, তার দুটোর দূরত্ব হলো 2a/e। আচ্ছা, তাহলে এগুলো আমাদের বলে দেওয়া আছে। অতএব বাই কন্ডিশন কি আছে, 2ae = হলো 2 বা ae = 1। আবার a/e সমান 2a/e = 4, তাহলে a/e = হয়ে যাচ্ছে 2। তাহলে এখান থেকে যদি গুণ করে দিই, তাহলে দেখো a² চলে আসছে, a² 2 চলে আসছে। এই দুটো যদি আমরা গুণ করে দিই, এটা একটা 2 নম্বর, এটা 3 নম্বর যদি নাম দিই, এই ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিতে পারি। তাহলে 2 আর 3 গুণ করে পাই, 2 এবং 3 গুণ করে যদি লিখি, তাহলে a² সমান সমান 2 হয়ে যাচ্ছে। তাহলে a² সমান সমান যদি 2 হয়, আমাদের b² এর মান বের করতে হবে। b² সমান সমান আবার e এর ভ্যালু লাগবে, তাহলে এখান থেকে e এর ভ্যালুও বের করতে পারি। e সমান সমান হলো 1/a, তার মানে 1/√2 e এর ভ্যালু। তাহলে e² মানে 1/2। ঠিক, এবার এখান থেকে আমরা b² এর ভ্যালু কী পেতে পারি, b² সমান সমান a² × 1 - e²। a² মানে 2, 1 - e² মানে 1/2। 1 থেকে 1/2 বাদ গেলে আবার হাফ থাকে, তাহলে হয়ে যাচ্ছে 1। তাহলে b² এর ভ্যালু বেরিয়ে গেল 1। তাহলে ইকুয়েশন কি হয়ে গেল, অতএব নির্ণয় সমীকরণ x²/2 + y²/1 = 1। এটাই হয়ে গেল সমীকরণ আমাদের। ক্লিয়ার, জাস্ট কন্ডিশনগুলোকে শুধু আমাদের হোল্ড করাতে হবে, তাহলে আর কোনো চিন্তা নেই।
এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলেছে দেখো, যার পরাক্ষ এবং উপাক্ষের বর্গের সমষ্টি হলো 24 একক এবং উৎকেন্দ্রতা হলো 1/√2, তাহলে সেই উপবৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে উপবৃত্তের সমীকরণ নিশ্চয়ই আমাদের x² / a² প্লাস y² / b², যেখানে ইকুয়াল টু 1, যেখানে a² > b²। তো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, উপাক্ষ এবং পরাক্ষের বর্গের সমষ্টি হলো 24, তার মানে a² + b² = 24। এটা একটা কন্ডিশন, এটা 1 নম্বর ইকুয়েশন, এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে দিলাম। আরেকটা কি বলেছে, উৎকেন্দ্রতা E = 1/√2। তাহলে এখান থেকে আমাদের a আর b এর ভ্যালুটা বের করতে হবে। কীভাবে বের করব? দেখো, E² = 1/2। E² এর মান কি? E² মানে 1/b²/a² না, ইকুয়াল টু 1/2। তাহলে এখান থেকে b²/a² এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে 1/2, 1 - 1/2, তার দ্যাট ইমপ্লাইজ হচ্ছে b²/a² হলো 1/2। তাহলে এখান থেকে আমরা b² a² লিখতে পারি, অর্থাৎ a² = 2b²। তাহলে এখান থেকে আমরা নাও এটাকে যদি একটা নাম দিয়ে দিই আমরা, এটা 3 নম্বর, এটা 4 নম্বর নাম দিলাম। ফ্রম 4 নং থেকে কি লিখতে পারি, এখান থেকে 4 নং থেকে a² এর মান 2 নম্বরে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে a² এর জায়গায় 2b² + b² = 24। দিস ইমপ্লাইজ এখানে 3b² হচ্ছে 24, b² হয়ে গেল 8। তাই b² এর ভ্যালু যদি 8 হয়ে যায়, তাহলে দিস ইমপ্লাইজ a² হয়ে যাচ্ছে 2b² মানে হলো 16। অতএব ইকুয়েশন হয়ে গেল x² / 16 + y² / 8 = 1। এটাকে তোমরা লসাগু করে দিয়ে এই পাশে নিয়ে চলে আসতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। বোঝা গেল কন্ডিশনগুলোকে জাস্ট স্যাটিসফাই করানো, এ, বি এবং ই এদের মধ্যে শুধুমাত্র সম্পর্কগুলোকে এই অঙ্কের মধ্যে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি, ঠিক আছে। আরও একটা অঙ্ক দেখি আমরা, খুব ভালো একটা অঙ্ক দেখো, আরও ইম্পর্টেন্ট। এটা 13 দাগের অঙ্ক, যার নাভির দৈর্ঘ্য বলে দিয়েছে 18/5 একক এবং একটি নাভির স্থানাঙ্ক 4,0 এবং একই কন্ডিশন। তার মানে x² / a² প্লাস y² / b² এই উপবৃত্তের ক্ষেত্রে নাভির দৈর্ঘ্য 18/5, তাহলে 2b² / a = হলো 18/5, বা এখান থেকে আমরা লিখতে পারি 5b² = 9a। এটাকে আমরা 2 নম্বর নাম দেবো, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিলাম। আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে, একটি নাভি স্থানাঙ্ক 4,0, তার মানে অতএব AE = 4। এখান থেকে আমরা কি লিখতে পারি, a² E² = 16। এখানে E² এর জায়গায় কি লিখতে পারি, 1 - b²/a² = 16, বা a² দিয়ে যদি গুণ করে দিই, তাহলে a² - b² হয়ে গেল 16। এবার একটা জিনিস দেখো, আমরা এখান থেকে b এর ভ্যালুটা নিয়ে এখানে বসাতে পারি b² এর ভ্যালু নিয়ে, অথবা এখান থেকে b² এর ভ্যালু নিয়ে এখানে বসাতে পারি। আমাদের এখান থেকে b² এর ভ্যালু নিয়ে এখানে বসানো মনে হয় বেটার হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি b² = তাহলে a² - 16, এটা 3 নম্বর। এবার 3 থেকে পাই, অতএব 2 ও 3 থেকে পাই কি হয়ে যাবে, এখানে b² এর জায়গায় এটা বসবে, তাহলে 5 × a² - 16 = 9a। এক পাশে নিয়ে আসি, 5a² - 9a - 80 = 0। তো এখান থেকে আমাদের সমাধান করতে হবে। সমাধান করে কি লিখতে পারি দেখো, তো এখান থেকে আমরা মিডিল টার্ম করলে 5a², এখানটায় 25 আর 16 গুণ করলে 400 হয়, ঠিক আছে। 5 আর 80 গুণ করলেও 400। এখান থেকে তাহলে 25a + 16a - 80 = 0, এটা করতে পারি। তো এখান থেকে আমরা মিডিল টার্ম করলে পাবো 5a কমন যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে a - 5, আরেকটা এখান থেকে কমন যাবে হলো 16, তাহলে a - 5 = 0। দিস ইমপ্লাইজ a - 5 × 5a + 16 = 0। তো এখান থেকে আসবে কি, a = 5 or a = -16/5। যেহেতু a গ্রেটার দ্যান অলওয়েজ 0, যেহেতু একটা দৈর্ঘ্য, তাহলে সবসময় গ্রেটার দ্যান 0 হবে, তাহলে a এর ভ্যালু হলো 5।
দেয়ারফোর এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 25, তাহলে বি স্কোয়ার কত হবে, বি স্কোয়ার সমান সমান ছিল এ স্কোয়ার মাইনাস 16, তাহলে 25 মাইনাস 16 ইকুয়াল টু 9। অতএব ইকুয়েশন হয়ে গেল এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। ঠিক আছে, তো 3 দাগের সমস্ত অঙ্কগুলো এরকম টাইপেরই হবে, বাদবাকি 2-1টা অঙ্ক আমি মাঝখান থেকে করালাম। বাদবাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা করবে, না পারলে আমাকে কমেন্টে জানাবে অথবা আমার মেসেঞ্জারে মেসেজ করতে পারো, আমি তোমাদের হেল্প করব, আমি তোমাদের হিন্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আজকে এ পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ 11-12-এর সমস্ত সিলেবাস এখানে কমপ্লিট করানোর চেষ্টা করব আমি। সো আজকে এ পর্যন্তই থাকছে, থ্যাংক ইউ।